উমাইর আমার ভাতিজা, আমার বড় ভাইয়ের ছেলে উমাইর। উমাইর। উমাইর নূর আশফাক আমার বড় ভাইয়ের ছেলে। আমাদের কলেজের টুকরা ছিল সে, আমাদের কলেজের টুকরা ছিল। ওকে আমি সবসময় আমার সাথে থাকতো, আমার সাথে ঘুমাইতো। কোনো কিছু হলে আমার কাছে গিয়ে বলতো। আর আব্বুর কাছে যেটা না বলতো আমার কাছে গিয়ে সেটা বলতো, চাচ্চু আমার এটা লাগবে, চাচ্চু আমার ওটা লাগবে। পরপর সে বেশি কুক বেশি পছন্দ করতো, কুক খাইতো সে। আচ্ছা। কুক বেশি খাইতো। একটু বড় করে চাচ্চু কুক খাবো, টাকা দাও। আমি ওর জন্য আমার মানি ব্যাগে ভাঙি টাকা থুয়ে দিতাম, কারণ ওই টাকা বুঝতো না। দোকানে 100 টাকা নিয়ে গেলে একটা কোকের আর ওই টাকা দিয়ে আসে পড়তো, ওই টাকার ফেরত আনতো না। তার জন্য ভাঙি টাকা আমার রেখে দিতাম, যে আমার বাবারা কোক খাবে, চিপস খাবে। ঘরের ভিতরে সারাক্ষণ দুষ্টামি করতো ঘরের ভিতরে। স্কুলে যেদিন এই ঘটনা ঘটছে ওদিন আমি সকালে স্কুলে দিয়ে আসছি। ওদিন আবার জিজ্ঞাসা করতেছি, বাবা তুমি সকালে কি টিফিন কী খাবা? হানিকম আর কেক আছে। আমি বলতে চাচ্ছ আমি আজকে হানিকম খাবো। হানিকম তার ব্যাগে, সে ওদিনকে তার ব্যাগে নিয়ে যে বসে মাস্ক বার পড়ছে। প্রধান গেট থেকে আমি তার ব্যাগটা কাঁদে দিলাম, সে প্রধান গেট থেকে হেঁটে হেঁটে একা একা গেছে। অন্য সময় আমি নিয়ে যাই, ওদিন করে একা একা গেছে। আমি তাকাই রয়েছি ওর দিকে, একদম গেট পর্যন্ত যখন গেছে আমি তাকাই রয়েছি। ওই সবার সামনের বেঞ্চে বসার জন্য খুব আগ্রহ ছিল তার, সামনের বেঞ্চে বসতো, প্রতিদিন সামনের বেঞ্চে বসবে সে। সামনের বেঞ্চে বসার জন্য সে দৌড়ে ফুটছে, তাড়াতাড়ি হাইটে চলে গেছে। মানে আমার দিকে তাকালে যদি আবার টাটা বাইবা দিলে দেরি হয়ে যায়, সে সামনের বেঞ্চে বসার জন্য সে তাড়াতাড়ি চলে গেছে। তাকে আর তোর আনতে পারলাম না, হাসি মুখটা আর পাইলাম না। বাসা থেকে বেরোনোর সময় সে হাসি মুখে বেরোয়েছে, খিলখিলে হাসতেছে সে, হাসে। এই হাসি আর পাবো কোথায় আমরা? এই চিকন দাঁতের হাসিগুলো আর কোথাও পাবো না আমাদের। আর হাসিগুলো আর কোনোদিন দেখতে পাবো না। স্কুল থেকে যখন সংবাদ আসলো এরকম যে বিমান পড়ছে, আমরা তো দূরে গেছি। আমার ছোটো বোন ওই ম্যালিসনের টিচার, অন্য সেকশনে পড়ায়। গিয়ে দেখি তাকে পাগলের মতো খুঁজতেছে, এই জায়গা থেকে ওই জায়গা থেকে। আমাদের দেখে যে ভাইয়া পাচ্ছি না উমারকে তো পাচ্ছি না ভাইয়া। আমি কোনো মতো দৌড়ে টোড়ে একটু চাপা দিয়ে ওর স্কুলের ক্লাসের রুমের গেটের সামনে গিয়েছে। আর এমনি দেখলাম সেনাবাহিনী ওরা নিয়ে বের হইতেছে। সাথে আমার ফুফাতো ভাই ছিল, আর আমাদের এলাকার এক ভাই ছিল। তারা বলতেছে ওইদিকে উমাইর। আমি ওর মাথা থেকে বলছি যে না এটা আমার উমাইর, হ্যাঁ আমার উমাইর। আমি সেনাবাহিনী নিয়ে দৌড়তেছি, আমি ওনাদের পিছিয়ে দৌড়। আমি ওর গলা থেকে আইডি কার্ডটা পড়ে গেল, আমি আইডি কার্ডটা পুরাই নিলাম। পুরাই নিয়ে আমি সেনাবাহিনী গাড়িতে উঠাইলো, আমাকে অনেক জোর করে আমার ফুফাতো ভাই গাড়িতে উঠাইলো। উঠানোর পরে ও গাড়িতে উঠে গেল। প্রথমে দেখলাম যাবে বাংলাদেশ মেডিকেল, উত্তরা আধুনিক মেডিকেল যাবে। সেখানে আধুনিক মেডিকেল বিয়ে দেখে আমি বলছি ভাই লোবানাত নিয়ে চলেন। সেনাবাহিনী আমার কথা শুনছে ভাই, ওদিনকে সেনাবাহিনী আমার কথা শুনছে। ভাই আপনি বলেন কোন দিকে যাও আমাকে বলেন, লোবানা যাওয়ার জন্য শর্টকাট কোনটা বলেন। তো একটা শর্টকাট রাস্তা দেখেছে, ওই রাস্তা যাবে, ওই রাস্তা জ্যাম। ওরা গেট খুলে দিছে, দরজা খুলে দিছে। পরে আমি নিতে যাবো, আমি পারতেছি না। পরে একটা রাস্তা থেকে ভাই আসলো, এসে তাকে কাঁধে নিয়ে দৌড় দিল। দৌড় দেওয়া নিয়ে গেলো লোবানার কাছাকাছি পড়ছে। লোবানা নিয়ে গেলো। লোবানা থেকে প্রথম যাওয়ার পরেই ওকে দেখেই বলতেছে যে ওই তো আর নাই। আমার বিশ্বাস হয় না। যখন বলছে নাই, আমার বিশ্বাসই করতে পারি। আমি বলছি না, আমি বলছি ভাই আমার বাবাটার না হার্টে একটু সমস্যা ছিল, একটু দেখেন তো হার্টের একটু সমস্যা, তার একটু হার্ট বন্ধ থাকতে পারে অনেক সময়, সাউন্ডে ভয় পাইতে পারে। তখন অনেক চাপ দিচ্ছে, তারা দেখছে কিন্তু নাই। কিন্তু আমার বিশ্বাস হয় না। তারপর যখন অ্যাম্বুলেন্সে দিল, তখন বাপ্পিকে আমি আগে দেখছি, বাপ্পিকে একই গাড়িতে ছিল কিনা বলতে পারি না, কিন্তু আমার মনে হয় একই গাড়িতে ছিল, কারণ দুজন বাবু নিয়ে আসছে। তো বাপ্পিকে আমি প্রথম চিনিই নেই। বাপ্পি যে বুরহানুদ্দিন বাপ্পি, ওর নাম বুরহানুদ্দিন বাপ্পি, হয় একই অ্যাম্বুলেন্সে গেছে। আমি বাপ্পিকে ক্রিসেন্ট মেডিকেল যাওয়ার আগ পর্যন্ত ওকে চিনি নেই, আমি বাপ্পিকে চিনতে পারিনি। বাপ্পির কিন্তু বাবা ভাই শ্বাস প্রশ্বাস চালু ছিল, আমি দেখছি বাপ্পির শ্বাস প্রশ্বাস চালু ছিল। দুজনকে তারা বলছে ঢাকা মেডিকেল পাঠাবে। আমি একটু দূরে যাওয়ার পরেই যখন নাকি আপনার এই যে ইউনাইটেড হসপিটাল কাছাকাছি গেলো, তখন বলছি ভাই ইউনাইটেড ঢুকাই ফেলেন। ড্রাইভার বলছে ইউনাইটেড ঢুকে সমস্যা হবে ভাই? কোনো সমস্যা নাই ভাই, দুটোটা আমার ভাই, দুজন আমার। আপনি ইউনাইটেড ঢুকান, আমি দেখবো, সব সমস্যা নেই, আপনি টেনশন করেন না। ইউনাইটেডে ঢুকাইলাম। ঢুকানোর পরে বেশিক্ষণ সময় পরে আমাকে ডাক দিয়ে বললো ভাইয়া আপনার কথা বলে, আপনার তো এই সময়ের ভিতরে কথা বলার রেখে হচ্ছে না। প্রথম ওর উমাইরের বাবাকে চাইছে। আমি বলছি ভাই কী বলার আমাকে বলেন। আমি তো মেডিকেল তো দৌড়ে এই পাশ থেকে ওই পাশ দৌড়াচ্ছি, এই পাশ থেকে ওই পাশ দৌড়াচ্ছি আমি ইউনাইটেডে, আর কোনো কুল পাচ্ছি না কিছু। ডাক্তার এসে কিছুক্ষণ পরে আমি ডাক্তার পায়ে ধরে বসে রয়েছি ভাই অনেকক্ষণ। ডাক্তার বলছে ভাই আপনার পায়ে ধরি, ভাই আমার পায়ে ধরি, আমার বাবার দেখেন একটু ভালো ডাক্তার দেখেন ভাই।
ওই ডাক্তার আবার ভালো একটা ডাক্তার আইনে দেখাইছে, বলতেছে ভাই আমাদের মেডিকেল ইউনিটে বাংলাদেশে সবচেয়ে ভালো ডাক্তার বসে ভাই এখানে। ওই ওনাকে না দেখাইছি, তো একটু একটু পরে মিনি পরিমাণে যদি নড়তো তাহলে তাকে আমরা চিকিৎসা করতাম। মিনি পরিবার নড়লো আমরা তাকে চিকিৎসা করতাম, কিন্তু ভাই নাই ভাই। কী করে আমি তখন বলেছিলাম বাপ্পিটাকে দেখেন, বাপ্পির অর্থ শ্বাসসময় নিজে চলতেছে, তখন বাপ্পি ট্রিটমেন্ট করতেছিল। বুড়ানোর বাপ্পির তখন ট্রিটমেন্ট চলে। তখন আমার বাসা থেকে তো অনেক ফোন আসতেছে, ফোন তো ফোনের পর ফোন, সবার ফোন ধরতেছি, রিসিভ করতে, কারোর ফোন রিসিভ করতে পারতেছি না। এর ফাঁকে আমার বুড়ানোর বাপ্পির চাচু, যে ছোটো চাচু আছে, আবার ওনাকে বুড়ানোর বাপ্পি বাবা বলে, বাবাকে ফোন দিচ্ছে আমাকে। ফোন দিয়ে বলছে ভাই কী করে? আমি বলছি ভাই বাপ্পি একসাথে, ভাই বাপ্পি আর উমাইর একসাথে ভাই, ওরা ইউনাইটেড হসপিটাল আছে ভাই, তোমরা আসো, আমি একা এখানে। আমি বলছি একা হয়ে গেছিলাম। কিছুক্ষণ পরে আমার ফুয়াতো ভাই গেছে, আমার খালতো ভাই গেছে, ভাইয়া হরা সবাই গেছে, আমার অনেক ভাই গেছে, সবাই গেছে। যাওয়ার পরে দেখলো বুড়ানোর বাপ্পির মোটামুটি শ্বাস প্রশ্বাস চলতেছে, ডাক্তার তখন ওরা তারা বার্ন হসপিটাল পাঠালো পরে। তারপর থেকে আমার উমাইরকে তারা দিয়ে দিছে। আমার উমাইরকে তার বেশিক্ষণ সময় নেই, অল্প সময়ের ভিতরে পুলিশ ক্লিয়ারেন্স সহ তারা দিয়ে দিয়েছে। আমি নিয়ে এসে বসছিলাম উমাইরকে আনার পরে উমাইর দেখা গেছে যে রাখার পরে আমার আবার বিশ্বাস হলো না। দেখলাম মুখে ফেনা বেরোচ্ছে, বিশ্বাস হয় না আমার। আমি আবার তাকে লোবানে নিয়ে গেছিলাম, পরবর্তী আবার লোবানে নিয়ে গেছি আমি। কিন্তু লোবানে নেওয়ার পরে সেখানে দূরে এক্সিসি করার পরও নাই, বলছে একই কথা বলছে। বুড়ানোর দিন বাপ্পি মারা গেছে রাত্রে সকাল 6টা, পরের দিন সকালে 6টা মারা গেছে। তখন জীবিত ছিল বার্ন হসপিটালে। আর আরিয়ান তাকে বার্ন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। তখন আরিয়ানে তখন কথাও বলতে পারে। আমার ভাইটা আরিয়ান আমার চাস্তো ভাই হয়। আরিয়ান সে কথাও বলতে পারে। সে বলতেছে আমার নাক কোথায়, আমার চাচিকে বলতেছে আম্মু আমার নাক কে আছে, আমাকে পানি দাও, আমাকে পানি দাও, আমাকে পানি দাও, আমাকে অক্সিজেন দাও, এসি ছাড়াও গরম। পোলাপান 3টা একটা গরম সহ্য করতে পারে না, একজনও গরম সহ্য করতে পারে না, সারাক্ষণ এসি। বাইরে যখন তার বাইরে থেকে যাওয়ার পরে 3জন হাঁপাই যেত এসির জন্য, বলতেছে আমাকে এসি দাও, এসি দাও। গরম তাপ উত্তপ্ত যে শরীর, এই শরীর তো গরম তো লাগবেই, তার ভিতরটাও তো শেষ, চলে পড়ে শেষ। ডাক্তার বলছে তো ভাই তার 99% চাষ করে গেছে, 98 বা 99 এরকম বলছিল। কিন্তু সে কথা বলতে পারছে। আমার চাচুর সাথে কথা বলছে, আমার চাচুর সাথে কথা বলছে। পরের দিন সকাল 6টায় মারা গেছে। তো পড়ালেখায় খুব মনোযোগী ছিল, পড়ালেখা খুবই মনোযোগ ছিল, খুবই মনোযোগ ছিল পড়ালেখায়। মানে স্কুল যেদিন গেছে, যেদিন ঘটনা হয়েছে, এরা 10 দিন সে অসুস্থ ছিল, জ্বর ছিল। যেদিন গেছে ওদিনও তার জ্বর ছিল। আরিয়ান ওদিন হালকা হালকা জ্বর ছিল। বলতেছে আমি স্কুলে যাবো। আরিয়ান বলতেছে স্কুল বন্ধুদের সাথে সে মিল থাকবে, বোঝা থাকবে, কথা বলে ভালো লাগবে। তোমার চাচি ওর ওদিনকে মানা করে নাই, তো যাও স্কুলে গেলে হয়তো তার মনটা ভালো হবে, বন্ধুদের সাথে কথা বলে ভালো লাগবে। তার জন্য তাকে স্কুলে দিয়ে আসছিল। 3জনের প্রাইভেট ছিল, 3জনের কোচিং করে, 3জনই প্রাইভেটে ছিল। প্রাইভেটে তারা টিফিন খাবে, খাবারটা নিয়ে বসছে, হয়তো ওই সময় হয়তো ঘটনা ঘটছে। আপনি তো দেখো কোরআন পড়াতেন? হ্যাঁ কোরআন পড়াতেন। হ্যাঁ, আমি উমাইরকে আমি বিকালে আগের পরে আসরের পরে আমি কোরআন 2 বেশ কোরআন পড়াই। আচ্ছা, হ্যাঁ, আসরের বেশে আমার বাবার আরেকজন, আমি শুধু আসরে যে বেশটা পড়া শুধুমাত্র অর্জনে আমি আসর বেশটা পড়াইতাম। 4জন ওকে একা পড়তো, একা পড়তো, বসতো, ফলাফল মানুষ না, জি জি, একা বসে থাকলে কষ্ট লাগে, রান্না করতো। তো আমি আর 2-3 জন নিয়ে ওই আসরের পরে 2-3 জন ওকে পড়তে বসাইতাম। ওই মাশাআল্লাহ একা পুরো কায়দার শেষ করার পরে 2-3 দিন বাড়ি বসে যাবো, একা আম্পারা পড়তে পারে মাশাআল্লাহ। আচ্ছা একদম বলে দিই একটু, আমি বলছি যে বাবা তুমি একা পড়ো, সে একা পড়তো। সূরা ফাতিহা 5টা সূরা মুখস্থ করছে, সূরা লাহাব পর্যন্ত সে মুখস্থ করে গেছে। সূরা লাহাবটা প্রথমত সূরা ধরাই দিচ্ছে, সূরা লাহাবটা একা পড়ছে, একা মুখস্থ করছে সে। তার সাথে তার এই বান্ধবী ছিল সাইমা মারা গেছে স্কুলে, একই স্কুলে পাশেই ভাড়া থাকে তারা। সাইমাও একই অবস্থা, সে সাইমা কোরআন শরীফ মাত্র নিচে কিছুদিন আগে। সাইমাকে আমি ছোটো থেকে, যখন ছোটো সে বসতে পারে তখন থেকে আমার কোলেও থেকে সে পড়তো, বসে পড়তো। তার আম্মা বাবা সারাক্ষণ আমাদের বাসায় দিয়ে যেত। আমার ছোটো বোন তাকে পড়াইতো স্কুলে, ক্লাস প্লে থেকে তাকে পড়াইতো আমার ছোটো বোন। এই যে আরিয়ানদের বাসা সবসময় থাকতো, বেশিরভাগ সময় আরিয়ানদের বাসা আমাদের বাসায় সবসময় থাকতো। সাইমা 4টা বাজে আসতো, রাত 9টা বাজে বাসা যেত, সারাক্ষণ আমাদের বাসায় থাকতো, আমাদের এখানে থাকতো সে। আমরা যেন সবাই ওদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন সবাই তার জন্য দোয়া চাই। ভাই আমাদের একটাই চাওয়া যে আল্লাহ তাআলা, কারণ হাদিসে আসছে, বুখারী হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যারা নাকি আগুনে পুড়ে মারা যাবে, যারা নাকি পানিতে পুড়ে মারা যাবে, তারপরে যারা কুষ্ঠরোগে মারা যাবে, কলেরা রোগে মারা যাবে, তারা শহীদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, এটা তো মিথ্যা না, এটা শহীদ। আল্লাহ তাআলা এই শহীদদেরকে যেন কবুল করেন এবং তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। এবং যারা এখানে শহীদ আছে, তার উমাইরের দাদা আছে, বাপ্পির দাদা আছে, আরিয়ানের দাদাও এখানে সে আছে, আরিয়ানের চাচু, সবার আমাদের আত্মীয় স্বজন এখানেই।
আল্লাহ তাআলা সকলকে যেন জান্নাতুল ফেরদৌস উচ্চ মাকাম দান করেন। আপনারা সকলের কাছে দোয়া, আপনারা সকলে দোয়া করবেন, সবসময় দোয়া করবেন। আমিন।